ওটা একটু ঘুরে দেন। This is central perforation. That is perforation in the pars tensa, or the perforation which is remnants of pars tensa all around. Pars tensor remnant যদি পারফোরেশনের সব দিকে থাকে তাহলে it is called central perforation. So this is the criteria of tubotympanic variety. তুমি অন গ্রাউন্ডে এটাই পাবো। সুতরাং এটা ভালো করে খেয়াল করতে হবে যে the perforation may be in the anterior inferior part or posterior superior part or বিরাট বড় পারফোরেশন সাবটোটাল পারফোরেশন হতে পারে। These are হলো ক্রাইটেরিয়া অফ CSOM টিউবোটিম্প্যানিক ভ্যারাইটি, এবং এই কেসটাই আমরা সাধারণত পরীক্ষায় দিয়ে থাকি। তোমাকে জিজ্ঞেস করবে হাউ ইউ হ্যাভ আইডেন্টিফাইড দ্যাট ইট ইজ এ কেস অফ CSOM টিউবোটিম্প্যানিক ভ্যারাইটি। ইউর আনসার উইল বি আই গট সেন্ট্রাল পারফোরেশন। তখন আমরা জিজ্ঞেস করবো হোয়াট ইজ সেন্ট্রাল পারফোরেশন। The central perforation is the perforation which have a remnant of pars tensa all around. এখানে টিম্প্যানিক মেমব্রেন বললে হবে না, টিম্প্যানিক মেমব্রেন তো দুইটা পার্ট, একটা হলো পার্স টেন্সা আর একটা হলো পার্স ফ্লাসিডা। তো ফ্লাসিডা হলে আবার এটা সেন্ট্রাল পারফোরেশন হবে না। সো ইওর আনসার উইল বি পারফোরেশন হুইচ হ্যাভ পার্স টেন্সা all around. That is central perforation, and central perforation is the criteria of CSOM tubotympanic variety. So this is the identifying point. এখানে ডিসচার্জ পাবা না যদি ড্রাই হয়, ডেফনেস তো এমনি পাবা না ক্লিনিক্যালি, হয়তো টিউনিং ফর্কে রিনি নেগেটিভ হবে। সো এটা দিয়ে একটা আমরা ওই দিন পড়াইছিলাম there are 3 Ds. I will ask you in the exam what is 3D. 1D হলো ডিসচার্জ, another D হলো deafness, another D হলো defect. Defect means perforation, ছিদ্র। So there are 3 Ds. এই 3D হলে chronic suppurative otitis media তিনটা ক্রাইটেরিয়া। তখন তোমাকে জিজ্ঞেস করবো যে হোয়াট আর দ্য আদার পারফোরেশন। তোমাকে ডাইরেক্ট প্রশ্ন করবে না, একটু ঘুরে করবে যে হোয়াট আর দ্য আদার পারফোরেশনস। আদার পারফোরেশন কি আছে? অ্যাটিক পারফোরেশন আর হলো মার্জিনাল পারফোরেশন। অ্যাটিক মিনস ইন দ্য অ্যাটিক রিজিয়ন অর পার্স ফ্ল্যাসিডা। পার্স ফ্ল্যাসিডাতে যদি এরকম ছিদ্র থাকে, দিস ইজ কল্ড অ্যাটিক পারফোরেশন। ATTIC, অ্যাটিক। আর আরেকটা পারফোরেশন কি আছে? মার্জিনাল পারফোরেশন। মার্জিনাল কি? যে তার তিন দিকেই পার্স টেন্সা আছে কিন্তু একদিকে পার্স টেন্সা নাই। এখানে কি হচ্ছে? বোনস
যে bony part of the tympanic membrane টা bony part of the external ear canal টা expose হয়ে গেছে সব দিকেই there is remnant of pars tensa but in one side there is no remnant, that is bony part of the external auditory canal. External auditory canal থাকে cartilaginous part and bony part. এই bony পার্টেই থাকে tympanic membrane. তো পারফোরেশনটা এমন জায়গায় হয়েছে যে তিন দিকেই তার পার্সটেন্স আছে কিন্তু একদিকে বোনটা এক্সপোজ হয়ে গেছে। সো দিস ইজ মার্জিনাল পারফোরেশন। তখন আমরা জিজ্ঞেস করবো এই এটিক মার্জিনাল পারফোরেশন থাকলে কি হবে, কি ডিজিজ হবে? ইওর আনসার উইল বি CSOM এটিকো অ্যান্ট্রাল। তো তোমাকে আমরা ডিকটেশন করব, ডাইরেকশন দেব যে এই পারফোরেশন হলে কোন ডিজিজ হবে, তখন তোমার আনসার হবে এটিকো অ্যান্ট্রাল। তখনই উইল সুইচ ওভার হোয়াট ইজ এটিকো অ্যান্ট্রাল ডিজিজ, এটার ক্রাইটেরিয়া কি। সুতরাং তোমাকে দুইটা ডিজিজই জানতে হবে। এটা আমরা কেসের সাথেও জিজ্ঞেস করতে পারি অথবা আলাদা ভাইবা তোমার বক্সের থেকে প্রশ্ন যখন তোমরা টেনে উঠাবা, when you will pick up question from the boxes you will get such question, what are the types of CSOM, what are the difference of two types of CSOM, এরকম প্রশ্ন থাকবে। তাহলে যদি এটা আসে তাহলে ইট ইজ এটিকো অ্যান্ট্রাল। এটিকো অ্যান্ট্রালের কি কি ক্রাইটেরিয়া থাকে? এক নম্বর হলো এটিক or marginal perforation. Number 2 হলো foul smelling, scanty discharge. Purulent এখানে হবে না। foul smelling, scanty, আর একটা বলতে পারো blood stained। অনেক সময় মরা রক্ত থাকে সাথে, ডিসচার্জের সাথে। আর ডেফনেস থাকবে পেশেন্টের। তাহলে এটিক পারফোরেশন or marginal perforation plus foul smelling, scanty discharge and deafness। আমরা যখন এটিকো অ্যান্ট্রাল ভ্যারাইটি অফ CSOM দেখতে যাই তখন কটন সব দিয়ে কি নেই, গন্ধ নেই। আমরা এই গন্ধটা নিলেই যদি টিপিক্যাল ফাউল স্মেল থাকে তাহলে আমরা বুঝে নিতে পারি যে ইট ইজ এ কেস অফ এটিকো অ্যান্ট্রাল ভ্যারাইটি। সবসময় ডিসচার্জ থাকেও না, একদম স্ক্যান্টি ডিসচার্জ। কিন্তু আমরা যখন অরোস্কোপ কানে ঢুকাই দেখা যায় যে আইদার এখানে একটা পারফোরেশন আছে অথবা পোস্টেরিয়র সুপিরিয়র মার্জিনাল পারফোরেশন আছে। পারফোরেশনের ভিতরে দিয়ে অনেক সময় পলিস্টিওটোমা দেখা যায়। পলিস্টিওটোমাটা কিরকম? পার্লি হোয়াইট। So polysteatoma is pearly white color. We can see sometimes through the perforation. Or there may not be, sometimes there may not be discharge. Deafness থাকবে আর typical foul smellটা পাওয়া যায় polysteatomaর। এই টিপিক্যাল ফাউল স্মেল পেলেই আমরা বুঝতে পারবো যে ইট ইজ এ এটিকো অ্যান্ট্রাল ভ্যারাইটি অফ CSOM। নাও দুইটার ডিফারেন্স জিজ্ঞেস করবে এখন, যে টু টাইপস বললাম, যে টেল মি দ্য ডিফারেন্স।
এগুলো আমরা কেস প্লাস ভাইবার প্রশ্ন একসাথে বলে দিচ্ছি। Number 1 is discharge. ডিসচার্জটা কিরকম হবে? There is profuse, intermittent, purulent or mucoid discharge. No foul smelling. কোথায় হবে? টিউবোটিম্পিনিকে। তাহলে প্রফিউজ ডিসচার্জ হবে, নট ফাউল স্মেলিং, মিউকয়েড অর মিউকোপুরুলেন্ট, ইন্টারমিটেন্ট মানে মাঝে মধ্যে হবে মাঝে মধ্যে হবে না, এই জন্য এটাকে ইন্টারমিটেন্ট বলে। দেখা গেল 6 মাস পরে ডিসচার্জ হলো, 6 মাস ভালো থাকলো, শুকায় গেল, আবার 6 মাস পরে আবার ডিসচার্জ হলো, এই জন্য এটাকে বলা হয় ইন্টারমিটেন্ট। আর অ্যাটিকুয়েন্ট্রালে ডিসচার্জ কিরকম হবে? স্ক্যান্টি, ফাউল স্মেলিং, blood stained and continuous. Scanty, blood stained, foul smelling এবং continuous। অর্থাৎ কান কখনো শুকাবে না, সারা বছরই ডিসচার্জ থাকবে। দিস ইজ অ্যাটিকুয়েন্ট্রালে। তাহলে আমরা 1 নম্বর ডিসচার্জ দিয়ে প্রথমে 2টা ডিফারেন্স পড়ে ফেলবো। নাম্বার 2 হলো পারফোরেশন। পারফোরেশনটা কোথায় থাকবে, কি ধরনের পারফোরেশন? টিউবোটিম্পানিক হলে সেন্ট্রাল পারফোরেশন, অ্যাটিকুয়েন্ট্রাল হলে অ্যাটিক অর মার্জিনাল পারফোরেশন। নাম্বার 3 হলো কোলিস্টিওটোমা। এই টিউবোটিম্পানিকে থাকবে না, আর অ্যাটিকুয়েন্ট্রালে থাকবে। তখন তোমাকে you may ask the definition of cholesteatoma. Yeah, what is this? তোমরা ডেফিনেশন যেটা পড়ছো, it may be defined as a bag or sac lined by non-keratinized stratified squamous epithelium containing desquamated epithelium, cholesterol crystal, dead or live bacteria in a concentric layer. তাহলে you may give the definition of cholesteatoma. তখন তুমি যদি ভালো পারো তাহলে you may ask how cholesteatoma is formed. cholesteatoma কিভাবে তৈরি হয়, বই থেকে তোমরা পড়ে নিবা। আচ্ছা, তারপরে 4 নম্বর ডিফারেন্স কি? কমপ্লিকেশনস। কমপ্লিকেশন দিয়ে একটা পয়েন্ট করো। হোয়াট আর দ্য কমপ্লিকেশনস, এটা পড়ে নেবা তোমরা। extracranial complication and intracranial complications. তাহলে টিউবোটিম্পানিকে কমপ্লিকেশন ইজ অ্যাবসেন্ট, হয় না, আর অ্যাটিকুয়েন্ট্রালে
কমপ্লিকেশন গুলো হয়। তারপরে তোমাকে জিজ্ঞেস করবে যে হোয়াট আর দ্য কমপ্লিকেশনস, টেল মি দ্য এক্সট্রাক্রেনিয়াল অর টেল মি দ্য ইন্ট্রাক্রেনিয়াল কমপ্লিকেশনস। Many of the students are leaving the discussion, they are not interested, I think. Okay, no problem, if you are not interested you may go out, but in the exam table I'll be interested on this question. Then what are the complications? Extracranial complication and intracranial complication. Extracranial complications are acute mastocytitis, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। রেসপন্স করো, নাহলে তো আমি তো বুঝতে পারবো না অনেক সময়। কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জিজ্ঞেস করো, তাইলে আমরা ইট উইল বি বায়োলেটারাল। জি স্যার, ওই যে কমপ্লিকেশন হচ্ছে অ্যাকিউট মাস্টার্ডাইটিস, দেন হচ্ছে সাব পেরিওস্টিয়াল অ্যাবসিস, দেন হচ্ছে স্যার পেরিওস্টাইটিস, তারপরে ফেশিয়াল নার্ভ পালসি, লেবিডেনথাইটিস, এগুলো স্যার। আর ইন্ট্রাক্রেনিয়ালের মধ্যে স্যার হচ্ছে এক্সট্রাডুরাল অ্যাবসিস, সাবডুরাল অ্যাবসিস, মেনিনজাইটিস, ব্রেন অ্যাবসিস। হ্যাঁ বলেন। আর হচ্ছে স্যার ল্যাটারাল সাইনাস একটু থ্রম্বোফ্লেবাইটিস। পরে ফোন দিয়েন, আমি একটু ক্লাসে আছি। So these are the extracranial complications. Then you will be asked what are the intracranial complications. কমপ্লিকেশনটা একটু আবার বল। কি বললা? স্যার সব কমপ্লিকেশন গুলো আরেকবার বলেন। Extracranial complications are acute mastoiditis, then subperiosteal abscess, then facial nerve paralysis, then labyrinthitis, these are extracranial complications. Now intracranial complications, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। Intracranial complication প্রথমে হবে extradural abscess, then meningitis, subdural abscess, encephalitis, brain abscess, otitic hydrocephalus. আর এক্সট্রাক্রেনিয়ালে আরেকটা হলো lateral sinus thrombophlebitis. স্যার ল্যাটারাল সাইনাস থ্রম্বোফ্লেবাইটিস এক্সট্রাক্রেনিয়ালে হবে? হ্যাঁ, এটা এক্সট্রাক্রেনিয়ালে হবে। ইন্ট্রাক্রানিয়াল গুলো আরেকবার বলেন। ইন্ট্রাক্রানিয়াল গুলো আরেকবার। ইন্ট্রাক্রেনিয়াল হলো প্রথমে হলো মানে সিকোয়েন্স অনুযায়ী বাহির থেকে ভিতরে যেতে হবে। একটা হলো এক্সট্রা ডুরাল অ্যাবসেস, মানে অ্যাবসেস আউটসাইড দ্য ডুরা। তারপরে ইনফেকশন হবে ডুরায়, মানে মেনিনজাইটিস। তারপরে হবে সাবডুরাল অ্যাবসেস, মানে ডুরা ক্রস করে ডুরার ভিতরে ঢুকে গেল, সাবডুরাল। তারপরে আরেকটু ভিতরে গেলে পাবে কি সেরিব্রাম, দ্যাট ইজ এনকেফালাইটিস।
infection of cerebral cortex encephalitis. ইনফেকশনটা যদি পুজ হয়ে যায়, সেরিব্রাল অ্যাবসেস। আর আরেকটা হলো অটিটিক হাইড্রোকেফালাস। যেখান থেকে সিএসএফ ড্রেন হয়, ওই জায়গাটা ব্লক হয়ে মাথায় সিএসএফ জমা হয়ে যাবে, হাইড্রোকেফালাস হয়ে যাবে। এখন আমরা জিজ্ঞেস করতে পারি যে ব্রেনের কোন জায়গায় অ্যাবসেস হয়। ওটাইটিক হাইড্রোকেফালাস, OTITIC, otitic or autogenic. Yes, otitic hydrocephalus. That is, the hydrocephalus originate from the ear problem. এখন যদি তুমি বেশি ভালো পারো, তোমাকে জিজ্ঞেস করতে পারে যে অটিটিক হাইড্রোকেফালাস কিভাবে হয়, ব্রেনের কোন অংশে অ্যাবসেস বেশি হয়, কেন হয়। So these are the complications. এই কমপ্লিকেশনস গুলো টিউবোটিম্পানিকে হয় না, অ্যাটিকোঅ্যান্ট্রাল ভ্যারাইটিতে বেশি হয়। কেন বেশি হয় এটা জিজ্ঞেস করবে। তুমি যে বললা যে ইট ইজ দ্য কমপ্লিকেশনস আর মোর ইন কেস অফ অ্যাটিকোঅ্যান্ট্রাল ভ্যারাইটি। হয় yes, your answer will be there is cholesteatoma in the middle ear which has bone eroding property. That is, it erode the bone. Bone টাকে আস্তে আস্তে খেয়ে ফেলে। So there is a formation of a gap or perforation in the bone, and this pathway or perforation transmit infection from the middle ear or mastoid region to interior of the brain, that is dura mater, cortex, everything. অথবা যেমন এটা বোন ইরোড করতে করতে it erode the fallopian canal and attack the facial nerve, so there will be facial nerve paralysis. So the cholesteatoma has bone eroding property, and this cholesteatoma secretes hyaluronidase, protease, such enzymes. These enzymes causes destruction of the bone. So due to destruction of the bone, infection travel from the middle ear to interior of the brain or facial nerve or labyrinth and causes dreadful complications. So these are the explanation of complication which is more in case of aticoantral variety. Difference to শেষ। What is the treatment? Treatment দিয়েও একটা ডিফারেন্সিয়াল পয়েন্ট হয়। কি কি পয়েন্ট? কোনটার ট্রিটমেন্ট কিরকম, তাইলে ইট ইজ অলসো এ ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। তাহলে তোমরা বলবো যে টিউবোটিম্পানিক if it is active, that is discharging, will start with conservative treatment.
dry mopping, low suction, topical antibiotic, foci of infection, তারপরে রিজার্ভার অফ মেস্টয়েড, এই করে কন্টিনিউয়াস এটা বলে গেল। দেন অ্যানাদার ওয়ান ইজ if it is dry, then if it is dry, then tympanoplasty operation করব আমরা। আর in case of etiquentral treatment, there will be no conservative treatment. আমরা কি করি এখানে, ডাইরেক্ট আমরা চলে যাই অপারেটিভ ট্রিটমেন্টে। কি অপারেটিভ ট্রিটমেন্ট করি? মেস্টয়েডেক্টমি, ডিফারেন্ট ভ্যারাইটি অফ মেস্টয়েডেক্টমি। তখন তোমাকে জিজ্ঞেস করবে যে হোয়াট আর দ্য টাইপস অফ মেস্টয়েডেক্টমি and tell me about one indication. So মেস্টয়েডেক্টমিতে তখন চলে যাবে, তোমাকে টেনে নিয়ে ওইদিকে চলে যাবে। যদি তুমি জানো, তুমি সাথে সাথে আনসার করতে পারবা। একটা হলো কর্টিক্যাল মেস্টয়েডেক্টমি, ইন্ডিকেশন হলো অ্যাকিউট মেস্টয়েডাইটিস। একটা হলো মডিফাইড রেডিক্যাল মেস্টয়েডেক্টমি, ইন্ডিকেশন হলো কোলিস্টেটোমা লিমিটেড টু মিডল ইয়ার। আরেকটা হলো রেডিক্যাল মেস্টয়েডেক্টমি, কোলিস্টেটোমা উইথ কমপ্লিকেশনস, অথবা মিডল ইয়ার কার্সিনোমা। স্যার একটু রিপিট করলে ভালো হইছে। রিপিট। কর্টিক্যাল মেস্টয়েডেক্টমি ইন্ডিকেশন হলো অ্যাকিউট মেস্টয়েডাইটিস। দুই নম্বর হলো মডিফাইড রেডিক্যাল মেস্টয়েডেক্টমি। এটা হলো কোলিস্টিওটোমা, সিএসওএম উইথ কোলিস্টিওটোমা। আর রেডিক্যাল মেস্টয়েডেক্টমির দুইটা ইন্ডিকেশন আছে, একটা হলো কার্সিনোমা অফ দ্য মিডল ইয়ার, আর আরেকটা হলো এটিকোএন্ট্রাল ভ্যারাইটি সিএসওএম উইথ কমপ্লিকেশন। যেমন ফেশিয়াল নার্ভ নিয়ে আসতে পারে, মেনিনজাইটিস নিয়ে আসতে পারে, তারপরে টেম্পোরাল লোব অ্যাবসেস নিয়ে আসতে পারে, লেভিরিনথাইটিস নিয়ে আসতে পারে। তাইলে এই ক্ষেত্রে রেডিক্যাল মেস্টয়েডেক্টমি করতে হবে। কমপ্লিকেশন গুলো আরেকবার স্যার। কোনটা, ইন্ট্রাক্রেনিয়াল না এক্সট্রাক্রেনিয়াল? কমপ্লিকেশন কি কি নিয়ে আসবে, উইথ কমপ্লিকেশন কি কি কমপ্লিকেশন ওইগুলো? কমপ্লিকেশন তো ইন্ট্রাক্রেনিয়াল আর এক্সট্রাক্রেনিয়াল যে কোনো কমপ্লিকেশন নিয়ে আসতে পারে যদি অ্যাডভান্স কেস হয়। যেমন আসলো এটিকোএন্ট্রাল ভ্যারাইটি উইথ ফেশিয়াল প্যারালাইসিস নিয়ে আসলো, সো ইট ইজ ওয়ান অফ দ্য কমপ্লিকেশন অফ সিএসওএম এটিকোএন্ট্রাল। তো এগুলো এখন রেয়ার হয়ে গেছে, আগে প্রায় পাওয়া যেত যখন অ্যান্টিবায়োটিক এত উন্নত মানের ছিল না। সো এখনো তবুও পাওয়া যায় যে কোলিস্টেটোমা উইথ ফেশিয়াল পলসি পাওয়া যায়, কোলিস্টেটোমা উইথ মেনিনজাইটিস পাওয়া যায়, কোলিস্টেটোমা উইথ টেম্পোরাল লোব অ্যাবসেস পাওয়া যায়। তো জিজ্ঞেস করতে পারে অ্যাবসেসটা কোথায় হয়, ব্রেনে, টেম্পোরাল লোবে বেশি হয়, কারণ ear is close to the temporal lobe. আর কি আছে, সেরিবেলামে হতে পারে, এটাও ক্লোজ টু দ্য ইয়ার। সেরিবেলামে যদি অ্যাবসেস হয় তাহলে কি হবে পেশেন্টের, তোমাকে একটু বাজায় দেখতে চাইবে এক্সামিনার, তার ভ্যালেন্সে প্রবলেম হবে, ঠিক মতো হাঁটতে পারবে না। সেরিবেলাম ইজ রেসপন্সিবল ফর মেইনটেনেন্স অফ ব্যালেন্স। তো সেরিবেলামে যদি পুজ হয়ে যায়, অ্যাবসেস হয়ে যায়,
সেরিবেলনে অ্যাবসেস হয়ে গেলে তখন তার ব্যালেন্স মেনটেন করতে পারবে না, ইমব্যালেন্স হয়ে যাবে, ঠিক মতো হাঁটতে পারবে না, মাথা ঘুরে পড়ে যাবে। So these are the question you may ask from the short case chronic suppurative otitis media. তখন অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে mastoidectomy complication কি? There are three major complications of mastoidectomy. এগুলোই আমরা জিজ্ঞেস করি, এটা এতদিন ধরে এগুলোই আমরা জিজ্ঞেস করে আসছি, বাট অনেকে লেকচারে থাকে না, লেকচার ফলো করে না, এই জন্য ঠিক সময়ে বলতে পারে না। আমরা টেক্সট বই থেকে ডিটেইলস এত জিজ্ঞেস করি না। সাপোজ দিস ইজ mastoidectomy cavity, দিস ইজ মিডল ইয়ার। তো আমরা কি করি, দিস mastoid-কে ড্রিল করে অল mastoid এয়ার সেলকে ফেলে দিই। তো এইদিকে ফেসিয়াল নার্ভটা এইদিকে নামে, নেমে স্টাইলোমাস্টয়েড ফোরামেন দিয়ে বের হয়ে প্যারোটিডের মধ্যে দিয়ে গিয়ে এইরকম 5 টার্মিনাল ব্রাঞ্চ হয়। তো আমরা এখানে ড্রিল করতে গেলে এখানে ইনজুরি হয়ে যেতে পারে, হরাইজন্টাল পার্টে অথবা ভার্টিক্যাল পার্টে ইনজুরি হয়ে যেতে পারে। ড্রিল করে যখন আমরা বোনটা বের করে নিয়ে আসি, তাইলে ফেসিয়াল নার্ভ ইনজুরি হতে পারে mastoid সার্জারিতে, ফেসিয়াল নার্ভ পলসি। আর কি হতে পারে, এই this is called Tagman tympani and this is called Tagman entry. They are a thin bone, পাতলা কাগজের মতো। এটার উপরেই থাকে মেনিনজাস, ডুরামেটার। আমরা উপরে যদি বেশি ড্রিল করি তাহলে ডুরামেটার ইনজুরি হয়ে এইখান দিয়া সিএসএফ লিক করবে, কান দিয়ে সিএসএফ বের হবে। তাহলে ইনজুরি টু ফেসিয়াল নার্ভ, ইনজুরি টু ডুরামেটার। আর কি হবে, এই পিছন দিকে যায় ল্যাটারাল সাইনাসটা, এটা সিগময়েড সাইনাস হয়ে ইন্টারনাল জুগুলার ভেইন হয়। ঠিক আছে, এটা ব্রেন থেকে ব্লাড নিয়ে কোথায় যায়, ইন্টারনাল জুগুলার ভেইন হয়ে হার্টে যায়। ওকে, পিছন দিকে যদি আমরা বেশি ড্রিল করে ফেলি অ্যাক্সিডেন্টালি, এই ভেইনটা অনেক সময় ওপেন হয়ে যায়, ওপেন হয়ে এদিকে প্রফিউজ ব্লিডিং হয়, ব্লিডিং হয়ে পুরো ক্যাভিটি ভরে যায়, বন্ধ করা যায় না। তো দিজ আর দ্য মেইন কমপ্লিকেশন। ভিতরের দিকে গেলে ফেসিয়াল নার্ভ ইনজুরি, উপরের দিকে গেলে ডুরামেটার ইনজুরি, পিছন দিকে গেলে ল্যাটারাল সাইনাস ইনজুরি। So these are the three main complications of mastoid surgery. আমরা কেয়ারফুলি এটা করি, যাতে এটা ইনজুরি হলে মুখ বাঁকা হয়ে যাবে, এটা ইনজুরি হলে প্রফিউজ ব্লিডিং হবে, এটা ইনজুরি হলে সিএসএফ কান দিয়ে বের হবে। So these are all dreadful complications. এই তিনটা বলতে পারলেই সাফিসিয়েন্ট, মোর দেন এনাফ। আর এমনিতে ব্লিডিং, ওন্ড, ইনফেকশন এগুলো আছে, এগুলা তেমন ইম্পর্টেন্ট না। মেইন হলো ফেসিয়াল নার্ভ, ডুরা ইনজুরি অ্যান্ড ল্যাটারাল সাইনাস ইনজুরি। সো দিজ আর দ্য কমপ্লিকেশন অফ mastoid সার্জারি। এটা আমরা ইনভেরিয়েবলি জিজ্ঞেস করি পরীক্ষায়। মোটামুটি আমাদের এই সিএসওএম কিভাবে প্রেজেন্ট করতে হবে, সিএসওএম কয় ধরনের আছে, কোনটায় কোন পারফোরেশন, কোনটা ডিসচার্জ কিরকম ক্যারেক্টারিস্টিক্স, তারপরে
কোনটার ফাউল স্মেলিং ডিসচার্জ, ফাউল স্মেলটা কেন হয়, কমপ্লিকেশন কোথায় বেশি হয়, কোন সিএসওএম এ বেশি হয়, কেন হয়, কি কি কমপ্লিকেশনস। মেনিনজাইটিস হলে যারা ভালো পারবে তাদের আমরা জিজ্ঞেস করবো যে মেনিনজাইটিস হলে কি হয়, মেনিনজাইটিসের সাইন সিমটম বলো, কেন হয়, তখন মেডিসিনের প্রশ্নে ধরে ফেলি আমরা। সো মেডিসিনের প্রশ্ন ধরলে তোমরা মেডিসিন ভালো পারো, বলতে পারবা, কারণ একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড। আমাদের ইএনটির প্রশ্ন মেডিসিনে যেতে পারে যেহেতু ব্রেন কাছাকাছি। তাহলে মোটামুটি এই আমরা ইআর সিএসওএম কেস পড়ানো এবং কেস থেকে কি কি প্রশ্ন আসবে, কেসটা কিভাবে প্রেজেন্ট করতে হবে, ডায়াগনোসিসটা কিভাবে বলতে হবে, যদি ড্রাই থাকে ড্রাই বলতে হবে, যদি ওয়েট থাকে ওয়েট বলতে হবে, ড্রাই হলে কি ট্রিটমেন্ট দিবা, ওয়েট হলে কি ট্রিটমেন্ট দিবা। তারপরে এখান থেকে রিলেটেড প্রশ্ন কি আসবে, হোয়াট ইজ সেন্ট্রাল পারফোরেশন, হোয়াট ইজ মার্জিনাল, what is atic perforation, what are the parts of the tympanic membrane, what are the ossicles of the middle ear, then what is central perforation, what is CSOM, what are the types of CSOM, what are the difference between two types of CSOM, then what are the treatment option, what are the complication, tell me intracranial and extracranial complications, meningitis হলে কি কি হবে, ফেশিয়াল নার্ভ ইনজুরি কিভাবে হতে পারে, ড্রিল করার সময় হয়ে যেতে পারে, ফেশিয়াল নার্ভ কমপ্লিকেশন হইলে কি কি হয়, মুখ কোন দিকে বেঁকে যায়, চোখের কি সমস্যা হয়। ফেশিয়াল নার্ভ এক্সামিনেশনে তোমরা যা করো, কপাল কুচকানো, গাল ফুলানো, দাঁত দেখানো, সো এগুলা তোমাদেরকে শিখতে হবে, কারণ এই ট্রিকি কোয়েশ্চেন গুলো তোমরা যদি ভালো পারো তাহলে বুঝতে হবে যে না, ইউ হ্যাভ অ্যাটেন্ডেড মাই লেকচার, মাই ক্লাসেস। দেন তোমার যদি অন্যদিকে কিছু খারাপ হয়, আমি বলবো না, আমার পয়েন্ট গুলো সে জানে। ইফ সামবডি ক্যান আনসার হোয়াট ইজ 3D, আই উইল বি হ্যাপি। আমি মনে করবো যে না, সে আমার ক্লাসে ছিল। আর অন্যদিকে খারাপ হইলেও আমি তাকে পাস করাইয়া দিব, এক্সটার্নাল যদি ফেল করাইয়া দিতেও চাই আমি তাকে পাস করাইয়া দিব। কারণ আমরা যখন এফসিপিএস পরীক্ষা দিই, আমরা এক এক স্যারের পড়া এক এক রকম রেডি করতাম, যে এই স্যার এইভাবে চায়, ওই স্যার ওইভাবে চায়, সুতরাং ওইভাবে আমরা রেডি রাখতাম। আমরা তো জানতাম না কোন স্যার আমাদের এক্সটার্নাল হবে। যে এক্সটার্নাল আমাদের ভাগ্যে পড়তো, আমরা সেইভাবে আনসারটা দিতাম, উনি খুশি হয়ে যেত। হয়তো ওইটার মধ্যে উনি যেভাবে পড়াইছে উনার লজিক আছে, অন্য স্যার যেভাবে পড়াইছে উনার লজিকও আছে, কিন্তু যে যেটা শুনতে চায় এটা যদি বলে, আসলে এক্সটার্নাল খুশি হয়ে যায় যে না, সে আমার লেকচার পড়ছে এবং আমার মতোই আনসার করতেছে। ভুলও হইতে পারে, শুদ্ধ হইতে পারে। তো এগুলো হলো ট্রিক্স অফ পাসিং এক্সাম। আর এক্সাম পাস করার পরে তোমরা পড়তে পারবা, তোমাদের অনেক কিছুই, অনেক নলেজ, অনেক কিছুই পড়া যাবে, তখন নিজের প্রয়োজনে পড়বা। আর দেয়ার আর সাম ট্রিক্স অফ পাসিং এক্সাম। এই ট্রিক্স গুলো জানতে হলে ক্লাস করতে হবে আমাদের। আর আমাদের ক্লাস আমাদের মতো বলতে পারলে আমরা খুশি হয়ে যাই যে না, ছেলে পড়ছে, মেয়ে পড়ছে, তাইলে দেখা যায় ইজিলি পাস হয়ে যায়। আজকে আর সময় আছে রাহুল? ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আমরা প্রতি বুধবারে আমাদের ক্লাস হলো সকাল 9টায়। তো আজকে সিএসএম শেষ করা হলো, সামনের সপ্তাহে ইনশাল্লাহ অন্য টপিকস, আইদার টনসিল
or